বন্ধুরা, একজন মৃত্যুদণ্ড কয়েদি যাকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছিল, যখন কয়েদির কাছে তার জীবনের শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হলো, তখন কয়েদি বলল, আমি আমার জীবনের শেষ রাত একটি কুমারী মেয়ের সাথে কাটাতে চাই। আমার জীবনে শেষ ইচ্ছা এটাই যে আমাকে এক রাতের জন্য কুমারী মেয়ের সাথে থাকার ব্যবস্থা করে দিন। এই কথা শুনে সমস্ত কারক্ষী ও জেল কর্মকর্তারা হতবাক হয়ে গেলেন এবং এরপরে একজন অবিবাহিত মহিলা পুলিশ নিজেই এই কয়েদির জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য রাজি হয়ে গেল, অর্থাৎ আসামির সাথে এক রাত থাকার জন্য রাজি হয়ে গেল। কিন্তু ওই রাতে এমন কি হয়েছিল যে পুরো জেলখানা মেয়েটির চিৎকার শুনে দৌড়ে চলে আসলো। এই সব কিছু জানার জন্য ঘটনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটিতে রয়েছে সবার জন্য শিক্ষা। নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি এক অবিশ্বাস্য কাহিনী যা একজন মহিলা পুলিশ ইন্সপেক্টর তার জীবনের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছেন। তিনি বলেছিলেন, আমার নাম রিয়া। আমি 35 বছর বয়সে একজন মহিলা পুলিশ ইন্সপেক্টর। আমার জীবন অধিকাংশ সময় কাটেছে পুলিশ স্টেশন ও আদালতের মধ্যে। অনেক অপরাধী আমি দেখেছি, কিছু ছিল নিরীহ, আবার কিছু ছিল ভয়ঙ্কর অপরাধী। তবে এমন এক কয়েদি ছিল যার সম্পর্কে আমি আজও ভুলে যেতে পারি না। তার নাম ছিল কয়েদি 135। সে অন্য সাধারণ অপরাধী ছিল না। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন সে অন্য কোনো জগতের বাসিন্দা। তার রহস্যময় দৃষ্টিতে কিছু ছিল যা আমি কখনো অনুভব করতে পারিনি। আমি তাকে কখনোই নিরীহ বলতাম না, তবে পুরোপুরি অপরাধীও মনে হতো না। তখন আমি নতুন চাকরি করি। মাত্র 22 বছর বয়সে আমার নতুন চাকরি শুরু হয়। আমি ছিলাম একটি তরুণী, কৌতূহলী এবং অদ্ভুতভাবে অভিজ্ঞতা শূন্য। যখনই আমি তাকে দেখতাম, মনে হতো সে যেন গভীর চিন্তা ও দুঃখে ডুবে আছে। তার মুখ ভয়াবহে ছিল এক ধরনের শান্তি, তবে তার ভিতর সেই শান্তির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর বেদনা। কিন্তু যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তা হলো, সে ছিল মাত্র 21 বছর বয়সের একজন যুবক। সে পুরোপুরি জীবনটাকে অনুভবই করেনি, অথচ তার সামনে অপেক্ষা করছিল মৃত্যুদণ্ড। সে খুব কম কথা বলতো। তার মনে হতো যেন তার ভাষা হারিয়ে গেছে বা সে চাইছিল না কিছু বলতো। অনেক সময় আমার ইচ্ছে হয়েছে যে তাকে প্রশ্ন করতে, তুমি এমন কি অপরাধ করেছিলে যার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে? কিন্তু তার বিষণ্ণ চোখ আমাকে কিছু জিজ্ঞেস করতে বাধা দিত। একদিন আমি জানতে পারলাম তার ফাঁসি কার্যকর হতে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে। এই খবর শুনে আমার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা চলে আসলো। আমার হৃদয় দ্রুত চলতে লাগলো। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীতে সেই স্বেচ্ছা জানানোর অধিকার থাকে। তার আসল নাম ছিল সুমন। সেদিন সে তার মায়ের সাথে দেখা করেছিল। তার মা কান্নায় ভেঙে পড়েছিল। তাকে জড়িয়ে ধরে বলেছিল, বাচ্চা, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আমি জানি তোমার কিচ্ছু হবে না। এই কথাগুলো বারবার আমার মনে আসছিল। এক মা যিনি এতটা ধীর বিশ্বাস নিয়ে তার ছেলেকে সান্ত্বনা দিচ্ছিলেন, যেন তিনি নিশ্চিত ছিলেন যে তার ছেলেকে কিচ্ছু হবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ফাঁসির আদেশ ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছিল, আর সেটি বাতিল করার কোনো সুযোগ ছিল না। তবে কেন সে এতটা আত্মবিশ্বাসী ছিল? সে কি সত্যি জানত যে তার ছেলে নির্দোষ, নাকি কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে? ইন্সপেক্টর রিয়া আজই খবর পেয়েছিলেন। অফিসিয়ালি কয়েদির শেষ ইচ্ছা জানতে হবে এবং তাকে পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হবে। রিয়া ভাবছিলেন সে হয়তো বলবে যে তার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে চায়, কারণ এমন অবস্থায় সাধারণত কেউ বিশেষ কিছু চায় না। তবে রিয়া জানতেন না যে তার শেষ ইচ্ছা এমন কিছু হবে যা শুনে তিনি অবাক হয়ে যাবেন। তখন প্রথমবারের মতো ইন্সপেক্টর রিয়া তার কাছে গেলেন এবং কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ নীরবতার পর রিয়া অনুভূতির সহিত বললেন, তুমি যদি কিছু চাও তবে বলো, আমরা চেষ্টা করব তোমার এই শেষ ইচ্ছা পূরণ করতে। কয়দিন আবার 107। তার আসল নাম ছিল সুমন। ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে গভীর দুঃখ ছিল। তারপর মৃদু কণ্ঠে বলল, আমার একটি শেষ ইচ্ছা আছে।
আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি এটি পূরণ করবেন। রিয়া তাকে আশ্বস্ত করলেন, এটা প্রত্যেক বন্দির অধিকার, তোমারও হবে। আমরা তোমার শেষ ইচ্ছা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। অদ্ভুতভাবে শান্ত এবং ধীরে ধীরে কথা বলছিল সুমন, যা রিয়ার মনে আরও কৌতূহল সৃষ্টি করেছিল। রিয়া তাকে নিয়ে চলে গেলেন জেলা প্রশাসকের ডিএম অফিসে। ডিএম সাহেব জিজ্ঞেস করলেন সুমনকে দেখে, তারপর বললেন, তোমার শেষ ইচ্ছা কি? রিয়া অবাক হয়ে দেখলেন ডিএম সাহেব কিভাবে সুমনের সাথে এত নম্র আচরণ করছেন। সাধারণত এমনটা হয় না। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন সুমনের শাস্তি তার অপরাধের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে অনেক বন্দী ছিল যাদের অপরাধ তেমন গুরুতর ছিল না, কিন্তু শাস্তি ছিল মারাত্মক। আর অন্যদিকে প্রকৃত অপরাধীরা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। সুমন গভীর শ্বাস নিয়ে বলল, স্যার, আমার শেষ ইচ্ছা হলো আমি জীবনে প্রথম ও শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি চাই একজন নারী আমার সাথে এক রাত কাটাবে। এটা শোনার পর পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। রিয়া ও অন্যরা একে অপরের দিকে বিস্ময়ে তাকাতে লাগলেন। ডিএম সাহেব কিছুক্ষণ নীরব ছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি যে অবস্থায় আছো তাতে কিভাবে তোমাকে বিয়ে করবে? তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী, তোমার পরের সকালটাই শেষ। তুমি তো ধনীও না যে কিছু টাকা দিয়ে কাউকে রাজি করাতে পারবে। তুমিও তো গরিব ঘরের ছেলে। গরিবের সাথে বিয়ে করতে কেউ চায় না, বিশেষত এই অবস্থায়। তাহলে তুমি কিভাবে আমাদের বলছো যে তুমি বিয়ে করবে? এটা শুনে পুরো ঘরে একটি ভারী নীরবতা বিরাজ করল। সুমন শান্তভাবে বলল, স্যার, আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছা বিয়ে। তবে চিন্তা করবেন না, আমি একটি উপায় জানি, যার মাধ্যমে আমার ভাগ্যে যদি বিয়ে লেখা থাকে তাই হবে। সবাই বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। তাদের মনে এক মুহূর্তের জন্য চিন্তা জেগে উঠল, সে কি ইন্সপেক্টরের রিয়ার সঙ্গে বিয়ের কথা ভাবছে? কিন্তু আদিল যা বলল তা আরো বিস্ময় করছিল। সে শুধু এতটুকুই চাইছিল, ঘোষণা করে দেওয়া হোক সুমন যে ফাঁসির আসামি এমন এক নারীর সঙ্গে বিয়ে করতে চায় যে কেবল একদিনের জন্য তার রাতের সঙ্গী হতে রাজি হবে। এটা শুনে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। বিষয়টা এতটাই অদ্ভুত ছিল যে শুনে নিজের কানকেও বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছিল। আদিল জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করলো, যদি কোনো নারী তার সঙ্গে এই বিয়েতে সম্মত হয় তবে তাকে কোনো রকম বাধা দেওয়া হবে না এবং সে পুরো রাত তার সাথেই কাটাতে পারবে। তার এই চালাকির কথা শুনে কর্মকর্তারা চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভাবার পর জেলা ম্যাজিস্ট্রেট বললেন, তুমি কি সত্যি মনে করো এমন ছুটতে কেউ রাজি হবে? কেনই বা করবে? কেনই বা শুধুমাত্র একদিনের জন্য তোমার বউ হতে চাইবে? কে বা কেন তার পরিবারকে বিপদে ফেলবে? কিন্তু সুমন এমন নিশ্চিতভাবে শান্ত স্বরে বলল, আপনারা শুধু ঘোষণা করে দেন, এটাই আমার শেষ ইচ্ছা। আমি দেখতে চাই এই পৃথিবীতে কোনো দয়ালু মেয়ে আছে কিনা। যদি কেউ না আসে তাহলে আমার আর কোনো ইচ্ছা থাকবে না। তারপর চাইলে আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। সুমনের এই জেদের সামনে সব কর্মকর্তারা অসহায় হয়ে পড়লেন এবং শহরে ঘোষণা করে দেওয়া হলো, সুমন নামক এই কয়েদিকে 2 দিন পরেই ফাঁসি দেওয়া হবে। তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য কোনো মেয়ে তাকে বিয়ে করতে চায়। যদি কোনো নারী এতে সম্মত হয় তবে সে এগিয়ে আসতে পারে। এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, কিন্তু সবার মনে নিশ্চিত বিশ্বাস ছিল কেউ এই অদ্ভুত শর্তে বিয়ের জন্য রাজি হবে না। সুমন ছিল এক গরিব পরিবারের ছেলে, আর ইন্সপেক্টর রিয়া নিশ্চিত ছিলেন কেউ তার প্রস্তাবে রাজি হবে না। তবুও সুমনের শেষ ইচ্ছা অনুযায়ী ঘোষণা করা হলো। ইন্সপেক্টর রিয়া বলছিলেন, আমাদের কাছে এটা শুধুমাত্র একটি নাটকের মতোই মনে হচ্ছিল, এক অসম্ভব ব্যাপার। কিন্তু ঠিক 1 ঘন্টা পর এক সুন্দরী সিপাহী দৌড়ে এসে বলল, ইন্সপেক্টর সাহেবা, জেলের দরজায় এক মেয়ে এসেছে যে দুলহানি পোশাক পরেছে, আর তার সাথে একজন কাজী সাহেবও আছেন। এটা শুনে ইন্সপেক্টর রিয়া ও জেলা ম্যাজিস্ট্রেট অবাক হয়ে বাইরে বেরিয়ে এলেন। তারা দেখলেন সত্যি এক তরুণী দাঁড়িয়ে আছে যার বয়স আনুমানিক 18 থেকে 19 বছর হবে। সে সত্যি এক নববধূর সাথে হাজির হয়েছে, একেবারে সম্পূর্ণভাবে সাজানো পড়া বিয়ের পোশাকে। মেয়েটির সাথে একজন মৌলবী সাহেবও দাঁড়িয়েছিলেন, যার হাতে ছিল নিকা রেজিস্টার। ডিএম সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মৌলবী সাহেব, আপনি কে? আর এই মেয়ে কে? মৌলবী সাহেব উত্তর দিলেন, এই মেয়ে আমার কাছে এসেছিল এবং বলছিল যে আমি তার নিকা পরাবো। ইন্সপেক্টর রিয়া মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো
তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বন্দী? মেয়েটি বলল, হ্যাঁ আমি জানি। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। মৌলভী সাহেব বললেন, আমি তাকে অনেক বুঝিয়েছি, মেয়ে তুমি কেন তোমার জীবন নষ্ট করতে চাও? কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। সে বলছিল, আমি শুধু সুমনকে বিয়ে করব, এটা আমার শেষ ইচ্ছা, কারণ আমি তাকে সত্যিকারের ভালোবাসি। এটা শুনে জেলের পরিবেশ এক নিঃশব্দতা নেমে এলো। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে সুমনকে কেউ এতটা ভালোবাসতে পারে যে তার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি হয়ে যাবে। যতই অদ্ভুত লাগুক, কেউ এই বিয়েতে আপত্তি জানাতে পারত না। আমাদের কাজ ছিল শুধু বন্দির শেষ ইচ্ছা পূরণ করা। অবশেষে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য মৌলভী সাহেবকে ভেতরে ডাকা হলো। সুমনকে তার নির্ধারিত স্থান থেকে বের করে জেলের অফিসে বসানো হলো। মৌলভী সাহেব তাদের বিবাহ পড়িয়ে দিলেন। নিকাহ সম্পূর্ণ হওয়ার পর সুমন হাসতে হাসতে বললেন, চুক্তি অনুযায়ী এখন আপনারা আমার নববধূকে আমার কাছে পাঠাবেন। আমি ওর সাথে কথা বলতে চাই, পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাই, শুধু একদিনের জন্য, তারপর সে চলে যাবে। আর আমাকে ফাঁসি দিয়ে দিলেও আমার কোনো দুঃখ থাকবে না। আমার ভালোবাসা আমাকে পেয়েছে, এটাই আমার জন্য অনেক যথেষ্ট। সুমনের কথা শুনে ইন্সপেক্টর রিয়া চোখেও জল ছুটে এলো। তিনি মনে মনে ভাবলেন, সত্যিকারের ভালোবাসা এমনই হয়, নির্বাক এবং নিঃস্বার্থ। ডিএম সাহেব হালকা হালকা হাসলেন এবং ইন্সপেক্টর রিয়াকে ইঙ্গিত করে বললেন, মেয়েটিকে সুমনের সাথে সেলে নিয়ে যাও এবং দুজনকে রেখে দরজা বন্ধ করে দাও। ইন্সপেক্টর রিয়া আদেশ অনুযায়ী কাজ করলেন। তিনি দুজনকে সেলে বন্দি করে বাইরে চলে এলেন। রিয়া মনে করছিল কিছুক্ষণ পর মেয়েটি নিজেই বিরক্ত হয়ে বের হতে চাইবে, কিন্তু সময় যতই গড়াচ্ছিল তিনি ভিতর থেকে শুধু মৃদু ফিসফিসানি শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল কেউ কিছু খোলার চেষ্টা করছে। ইন্সপেক্টর সন্দেহ হলো হয়তো দরজা ভাঙার চেষ্টা চলছে, কিন্তু সে নিশ্চিত ছিল এবং জানতো এটা কোনো সহজ কাজ নয়। দরজায় বড় এবং মজবুত তালা লাগানো ছিল। সে আবার নিজের দায়িত্বে ফিরে অফিসে চলে গেল এবং ভাবনায় হারিয়ে গেল। কিন্তু হঠাৎ জেলের ভেতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। ইন্সপেক্টর রিয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং দৌড়ে সুমনের কেবিনের দিকে চলে গেলেন। আমি ভিতরে উকি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সেই মেয়ে যে নববধূর পোশাকে এসেছিল ঘুমটা নামিয়ে যে দাঁড়িয়ে পড়ল। তার সাজগোজ অগোছালো ছিল এবং পুরো শরীর কাঁপছিল। আমি যখন তাকে গভীরভাবে দেখলাম, সে কাঁপা কণ্ঠে বলল, আমাকে এখান থেকে বের করে নাও, আমি এখানে থাকতে চাই না। আমি বিস্মিত হয়ে বললাম, এখন কি হলো? একটু আগেই তো তুমি তোমার নিজের ইচ্ছায় বিয়ে করেছিলে। প্রেমের নেশা কেটে গেছে, তাই এখন ভবিষ্যতের চিন্তা হচ্ছে? কিন্তু সে কিছুই বলল না, শুধু নিজের পোশাক ঠিক করতে লাগলো, যেন কিছু তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে। ইন্সপেক্টর রিয়া দরজা খুলেন এবং সেই মেয়ে বিদ্যুতের গতিতে বেরিয়ে গেল, কিছু না বলেই চলে গেল। ইন্সপেক্টর সাহেবা সেলের দরজা বন্ধ করে নিজের দায়িত্ব শেষ করলেন এবং ফিরে অফিসে গিয়ে ঘুমিয়ে পড়লেন। বন্ধুরা, সকাল হতে ডিএম সাহেব ডিনার অফিসে দ্রুত প্রবেশ করলেন এবং রাগান্বিত স্বরে বললেন, বন্দি নাম্বার 135 কোথায়? রিয়া বিস্মিত স্বরে বলেন, সে তো তার সেলে থাকার কথা। কিন্তু ডিএম সাহেবের চেহারা আরো কঠিন হয়ে গেল। তিনি বললেন, ভালো করে গিয়ে দেখো। তার কথা শুনে আমার হৃদয় দ্রুত ধুকপুক ধুকপুক করতে লাগলো। আমি তাড়াতাড়ি সুমনের কক্ষে দৌড়ে দিলাম, গিয়ে স্বাভাবিক নিয়মে ডাক দিলাম, সুমন দরজার কাছে এসো। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর দিল না। আমার কপালে ঘাম জ্বলতে লাগলো, হৃদয় স্পন্দন আরো বেড়ে গেল। আমি জানালা দিয়ে ভেতরে উকি দিলাম, আর যে দৃশ্য দেখলাম তা দেখে আমার হুঁশ উড়ে গেল। কক্ষের ভেতরে এক ব্যক্তি পুরুষের পোশাকে দেয়ালে মুখ করে শুয়ে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। আমি দ্রুত দরজা খুললাম, সেই ব্যক্তিকে সোজা করলাম। যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা তো সেই মেয়ে ছিল যে গত রাতে কনিশা যে সুমনকে বিয়ে করতে এসেছিল। ইন্সপেক্টর রিয়া বিস্ময়ে স্থির হয়ে গেলেন। সেই মুহূর্তে ডিএম সাহেবও সেখানে পৌঁছালেন। তিনি যখন সেই দৃশ্য দেখলেন, তখন তিনি অবাক হয়ে ক্রোধে চিৎকার করে উঠলেন, এ কি, এটা কোন ধরনের নাটক চলছে এখানে? তিনি গর্জে উঠে বললেন, সুমন কোথায়? ইন্সপেক্টর রিয়া কোনো উত্তর দেওয়ার অবস্থায় ছিলেন না। ডিএম সাহেবের রাগ আরো বেড়ে গেল। এটা তোমার গাফিলতির ফল। যদি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারো, তাহলে এখানে কি করছো? তোমার অবহেলার কারণে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী জেল থেকে বেরিয়ে গিয়েছে। আমার মাথা যেন অবশ হয়ে গেল। আমি সামনে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকালাম, যে সুমনের জায়গায় ছিল।
এটা সম্পূর্ণ একটা ধোঁকা ছিল। সুমন আমাদেরকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছে। সে নিজেই কনে সেজে জেল থেকে পালিয়েছে। রিয়া গত রাতে ভেবেছিল যে এই মেয়ে হয়তো ভালোবাসার জন্য পাগল হয়ে সুমনকে বিয়ে করছিল। আমি ভেবেছিলাম যে সত্যিকারের ভালোবাসা করে, কিন্তু সবকিছু একটি ষড়যন্ত্র ছিল। সুমন এই মেয়েকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল, আর আমরা সবাই চোখে ধুলো দিয়ে তাকে সাহায্য করে গিয়েছি। এখন প্রশ্ন হলো, এই মেয়ে কি করবে? সে আমাদের সামনে বসেছিল, তার মুখে কোনো ভয় না কোনো অনুশোচনা। সে সম্পূর্ণ নিশ্চিতের সঙ্গে বলল, আপনারা সুমনের সাথে ভালো করেননি, সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। ইন্সপেক্টর রিয়া রেগে গিয়ে বললেন, এটা সময় বলে দেবে। মেয়েটি রিয়ার চোখে চোখ রেগে বলল, সে নির্দোষ, আর সে সেটা প্রমাণ করেই দেখাবে। তার কথা শুনে আমার আরো রাগ হচ্ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। ঠিক তখনই ডিএম সাহেব কঠোর স্বরে নির্দেশ দিলেন, সুমনকে দ্রুত খুঁজে বের করো। যদি আমরা তাকে ধরতে না পারি, তাহলে 2 দিন পর সরকারকে কি জবাব দেব? আমাদের থেকে ফাঁসির শাস্তিতে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু সে জেলের কর্তৃপক্ষ এবং কর্মচারীদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। ইন্সপেক্টর রিয়া মন বিষণ্ণ উদ্বিগ্ন ছিল, কারণ তিনি সত্য চাকরিতে যোগ দিয়েছিলেন। ইন্সপেক্টর রিয়া বলেন, আমি এখনো বুঝতে পারছি না যে আমার সঙ্গে এত বড় প্রতারণা কিভাবে হলো। আমি একজন ব্যক্তির উপর বিশ্বাস করেছিলাম, একটি মেয়ের কথায় ভরসা করেছিলাম, তাদের বিয়ে করিয়ে দিয়েছিলাম। তার পরিবর্তে তারা আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে কেন? এখন আমাদের সামনে শুধু একটি পথ খোলা ছিল, সেই মেয়েটির বাবা মায়ের কাছে পৌঁছানো এবং সত্যটা জানা। কিন্তু তারপর আমার মনে হলো, কেননা সরাসরি এই মেয়েটির কাছ থেকেই সত্যটা জেনে নিই, হয়তো সে নিজেই সত্য বলে দিবে। সুমনকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। সে কয়েক ঘন্টা আগেই জেল থেকে পালিয়েছিল। আমরা সন্দেহে বিষয়টি জানতে পারি, অথচ সে সকাল 4টায় পালিয়ে গিয়েছিল। কে জানে এই মুহূর্তে সে কোথায় পৌঁছে গিয়েছে। আমি মেয়েটির দিকে তাকালাম এবং নরম সুরে বললাম, আমি তোমাকে 2টি প্রশ্ন করব, আর আমি আশা করি তুমি সত্যি সঠিক উত্তর দেবে। সে কোনো দ্বিধা না করে বলল, আমি সুমন ভাই সম্পর্কে সব সত্য কথা বলে দেব। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে এখনো সুমনকে ভাই বলছিল, স্বামী নয়। আমি কঠোর স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যি তাকে তোমার ভাই মনে করো, নাকি আসলেই তোমার ভাই নয়? তোমরা এই নাটক কেন করেছিলে? সে চুপ করে গেল, যেন গভীর চিন্তায় ডুবে গিয়েছে। তারপর সে যা বলল তাতে আমার হুঁশ উড়ে গেল। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, না, সে আমার আসল ভাই নয়। আমি কঠোরভাবে বললাম, তাহলে তুমি এটা কেন করলে? তুমি তার সাথে বিয়ে কেন করলে? আর এখন হঠাৎ করে তাকে ভাই বা কেন বলছো? তোমরা আমাদের সঙ্গে প্রতারণা করেছ। সুমন আমাদেরকে ধোঁকা দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু মনে রাখো, আমরা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবো এবং ফাঁসিতে ঝুলিয়ে দেব। কিন্তু সেই মেয়ে সম্পূর্ণ নীরব, শান্তভাবে বসে রইল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, এটি একদমই সত্যি নয়। সে খুব শীঘ্রই ফিরে আসবে। সে ভালোভাবেই জানে কোথায় যাওয়া উচিত আর কোথায় নয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখন তো সে আমার সঙ্গে বিয়ে করেছে। সে আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নয়। সেই মেয়ের কথা শুনে ইন্সপেক্টর রিয়া অবাক হয়ে গেলেন। সে এতটা নিশ্চিতভাবে বলছিল যে সুমন কি করে ফিরে আসবে। সত্যি কি এমনটা হতে পারে? তোমার এতটা বিশ্বাস কিভাবে সে নিশ্চিত ফিরে আসবে? সে গভীরভাবে শ্বাস নিল এবং বলল, যদি আপনি আমার পুরো গল্প শোনেন, তবে হয়তো আপনিও বিশ্বাস করবেন এবং প্রকৃত সত্য জানতে পারবেন। ইন্সপেক্টর রিয়া চুপ হয়ে গেলেন। তিনি জানতেন এই মেয়ে এখনো তার কথায় অটল। যদি আমি তাকে আরো প্রশ্ন করি, তবে হয়তো সে আরো সত্য কিছু সামনে নিয়ে আসবে। সে বলা শুরু করলো, আমার নাম ফেরদাউস। আমার বড় বোনের বাগদান হয়েছিল সুমনের সঙ্গে। সুমন ছোটবেলা থেকেই খুবই সাহসী ছিল। এমন কোনো মুহূর্ত বাদ যায়নি যখন সে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে। সে আমার বাবার চাচা ছেলে ছিল, অর্থাৎ আমার ফুফাতো ভাই। আব্বু তাকে খুবই পছন্দ করতেন এবং তার উপর বিশ্বাসও ছিল। যখন তিনি আমার বড় বোনের বাগদান সুমনের সঙ্গে ঠিক করলেন, তখন থেকে সুমন আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে। আমাদের গ্রামের পরিবেশ ছিল খুব অদ্ভুত। এক রাতে সুমন ভাই ও আমার বোনের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে আসেন। সেদিন আপু বাড়িতে ছিলেন না, আর সুমন ভাই আগেও বহুবার এসেছিলেন, কারণ তিনি তো এখন আমাদের পরিবারের একজন। তখন বাড়িতে শুধু আমরা 2 বোন ছিলাম, আর কেউ ছিল না। সুমন ভাই পেছনে দরজা দিয়ে এসেছিলেন। আমি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলাম যে তিনি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছেন।
আমি রান্নাঘরে চা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম, আর তারা নিজেদের সাথে কথা বলছিলেন। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে করে ঘাতর শব্দ হলো। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, ভাবলাম হয়তো আব্বু ফিরে এসেছেন। আমি দ্রুত দরজা দিকে উকি দিলাম, কিন্তু যে দৃশ্য দেখলাম তাতে আমার গায়ে কাঁথা দিয়ে উঠল। 3-4 জন লোক দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। তাদের চেহারা ছিল ভয়ঙ্কর, আর তাদের ইচ্ছাগুলোও ছিল অনেক ভয়ঙ্কর। তাদের হাবভাব থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ মানুষ নয়, তারা বড় অপরাধী। আমার চোখে আতঙ্ক নেমে এলো, তবে একটুখানি স্বস্তিও পেলাম যে সুমন ভাই আমাদের সঙ্গে আছেন। তাদের একজন উচ্চস্বরে বলল, দরজা খুলে দাও, না হলে আমরা দরজা ভেঙে ফেলবো। আমি মিনতি করে বললাম, আমরা 2 জন বোন মাত্র, প্লিজ আমাদের দয়া করে চলে যান। কিন্তু তাদের একজন বিদ্রোহমূলক ভঙ্গিতে হেসে বলল, আমরা সব জানি, একটু আগে তোমাদের বাড়িতে এক যুবক ঢুকেছে, আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। শব্দ শুনে সুমন ভাইও বাইরে চলে এলেন। তিনি দরজা খুললেন এবং আমাকে ভেতরে চলে যেতে ইঙ্গিত করলেন। আমি দ্রুত আমার ঘরে লুকিয়ে পড়লাম, কিন্তু বাইরে যা করছিল সব শুনতে পাচ্ছিলাম। সুমন ভাই ওদের সামনে গিয়ে দাঁড়ালেন। তাদের একজন অত্যন্ত অশ্লীল কথা বলল, যা শুনে সুমন ভাইয়ের রক্ত টকবক করে ফুটতে লাগলো। কিন্তু তিনি নিজেকে সংযত করলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন সামনে 4-5 জন লোক আর তিনি একা। যদি তিনি মারামারিতে জড়িয়ে পড়তেন এবং কিছু হয়ে যেত, তাহলে আমরা 2 বোন একা পড়ে যেতাম। তাই তিনি বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে এবং শান্তভাবে বুঝিয়ে সেই অপরাধীদেরকে সেখান থেকে বিদায় করলেন। কিন্তু এটা যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের বাড়ির সামনে প্রতিদিন 3-4 জন গুন্ডা দাঁড়িয়ে থাকতো। আব্বু বাড়ির বাইরে গেলে তারা আমাদেরকে বিরক্ত করা শুরু করত। এক রাতে এমন একটি ঘটনা ঘটলো যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দিল। আমার বড় বোন তার ঘরে ঘুমাচ্ছিল। রাতের অন্ধকারে হঠাৎ ভাঙচুরের শব্দ শোনা গেল। কেউ জোর করে জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুমন ভাইও বাড়িতে প্রবেশ করেছিলেন। তিনি নিজ চোখে দুষ্কৃতিকারীদেরকে লাফিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকতে দেখেছিলেন। সুমন ভাইয়ের পক্ষে এই সব কিছু সহ্য করা অসম্ভব ছিল। যখন সেই দুষ্কৃতিকারীরা জোর করে আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করলো, তখন এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল, যা আমাদের পুরো জীবন বদলে দিল। সেই সংঘর্ষে ডাকাতরা আমার বোনকে হত্যা করলো এবং সুমন ভাইকে এমন এক অপরাধে ফাঁসিয়ে দিল যার শাস্তি তাকে মৃত্যুদণ্ড হিসেবে ভোগ করতে হবে। কিন্তু তারা প্রকৃত অপরাধে ছিল, তারা কখনোই ধরা পড়েনি। সেদিন যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কোনো শক্তি থাকতো, তাহলে হয়তো এসব কিছুই ঘটতো না। কিন্তু এই পৃথিবীতে দুর্বলদের জন্য ন্যায় বিচার কোথায়? সুমন ভাই যা করেছিলেন তার সম্মান রক্ষার্থেই করেছিলেন। তিনি কোনো নির্দোষ মানুষের রক্ত ঝরাননি, তিনি নিজের সম্মান রক্ষার জন্যই লড়াই করেছিলেন। আসলে অপরাধী আমরা নয়, বরং সেই লোকেরা যারা নিজেরা অপকর্ম করে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছিলেন, যারা আমাদের সম্মানের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর সে চমকপ্রদ তথ্য জানালো। সুমন ভাইয়ের মা আমাকে সাক্ষাতের সময় এ পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মা তখন আমাকে একই কথা বলেছিলেন, আমি আমার দ্বিতীয় মেয়েও কুরবানি করে দেব, কিন্তু আমার ছেলেকে শাস্তি হতে দেব না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমাদের পরিবারের সুমনের যতটা প্রয়োজন ছিল ততটা আমার ছিল না। যদি আমি মরে যেতাম তাতে কারো কিছু আসতে যেত না, তাই তারা আমাকেও কুরবানি দিল যাতে সুমন বেঁচে যায়। এটি সব পূর্ব পরিকল্পিত ছিল। সুমন রাতারাতি শহরের এক আইনজীবীর কাছে গিয়েছিলেন। সেই আইনজীবী সুমনদের কৃতজ্ঞ ছিল, কারণ একবার সুমন তার জীবন বাঁচিয়েছিলেন। যখন সবাই সেই আইনজীবীর পা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন সুমন নিজের জীবন বাঁচিয়ে রেখে দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করেছিলেন এবং তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। আজ সেই আইনজীবী ঋণ শোধ করতে প্রস্তুত ছিল। আদালতে মামলা চলল এবং সত্য প্রকাশ পেল। প্রমাণিত হলো যে সুমন নির্দোষ এবং তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হলো। যদি সুমনের জায়গায় আরেকজন সম্মানিত ব্যক্তি থাকতো, তাহলে সেও হয়তো একইটা করত। ইন্সপেক্টর রিয়া বললেন, আল্লাহ প্রকৃত ভালোবাসা ও নিষ্ঠার মান রেখেছেন, না হলে এত বড় মামলায় কাউকে মুক্তি পেতে আমি কখনোই দেখিনি। সুমনের মা যা বলেছিলেন তা সত্যি হয়ে গেল। আল্লাহ তোমাকে মৃত্যুদণ্ড দেবে না, তুমি শীঘ্রই মুক্তি পাবে। এবং সত্যি তাই হলো। ইন্সপেক্টর রিয়া বললেন, এই ঘটনা আজও আমার মনে সতেজ রয়েছে। যখনই এটি আমি মনে করি, আমি কেঁপে উঠি। জীবন
এমন অনেক ঘটনার সাক্ষী হয়। কিছু গল্প সময়ের সঙ্গে ভুলে যায়, কিন্তু কিছু চিরদিনের জন্য হৃদয়ে খোদাই হয়ে থাকে। বন্ধুরা, এই গল্প আমাদেরকে অনেক কিছুই শেখায়। আপনারা কি ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।